নমস্কার, আমি সায়নী দাস, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড কোর্সের প্রথম বর্ষের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা হলো 42। আজকে আমার আলোচনার বিষয় হলো উপভাষা। আচ্ছা, উপভাষা জানার আগে আমাদের জানতে হবে ভাষা কি। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। সহজভাবে বলতে গেলে ভাষা কি? ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আর উপভাষা কি? উপভাষা হলো কোনো একটি নির্দিষ্ট ভাষাকে কেন্দ্র করে অঞ্চল ভেদে যে বৈচিত্র্য থাকে তাকে উপভাষা বলে। বৈচিত্র্যগুলো কেমন? যেমন হয়তো শব্দের ভাণ্ডার আলাদা, ব্যাকরণ আলাদা, শব্দের উচ্চারণ পদ্ধতি আলাদা, এই ধরনের যে বৈচিত্র্যগুলো থাকে সেটাই হচ্ছে উপভাষা। একটি ভাষার অন্তর্গত হয় উপভাষাগুলি, কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে সেগুলো আলাদা আলাদা হয়। উপভাষার যে ইংরেজি প্রতিশব্দ সেটা হচ্ছে ডায়ালেক্ট। এটা গ্রিক শব্দ ডায়ালেক্টস থেকে এসেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওয়ে অফ স্পিকিং বা লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে আমি কয়েকটা উপভাষার বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। কি? পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলে ভিন্ন ভিন্ন উপভাষা রয়েছে। উপভাষার মধ্য দিয়ে কোনো বিশেষ অঞ্চলের মানুষের বৈচিত্র্যপূর্ণ তথ্য পাওয়া যায়। উপভাষা যেহেতু কোনো একটি বিশেষ ভাষার আঞ্চলিক রূপ, তাই প্রত্যেক উপভাষারই একটি নিজস্বতা আছে। আমি এখানে কয়েকটা উপভাষার উদাহরণ দিয়েছি, কয়েকটা ভাষা আর তার অন্তর্গত কয়েকটা উপভাষা। বাংলা ভাষার অন্তর্গত কয়েকটা উপভাষার নাম হচ্ছে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী। ইংরেজি ভাষার অন্তর্গত উপভাষা ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপভাষা। তো সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপভাষার মধ্যে আছে ককনি, আইরিশ, স্কটিশ ইত্যাদি। আর হিন্দি ভাষার কয়েকটা উপভাষার নাম হলো ব্রজ ভাষা, খারিবলি ভাষা, বুন্দেলি ভাষা ইত্যাদি। এবার বাংলা ভাষার অন্তর্গত যে উপভাষাগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষার ভৌগোলিক অবস্থান কোথায়? বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া, কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? আমি দুটো করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, দুটো করে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা করব। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আছে অকারের উচ্চারণ ওকারের মতো হয়, যেমন মন, এই উচ্চারণটা রাঢ়ী উপভাষাতে বলবে হচ্ছে মন। আবার লকে কোথাও কোথাও ন বলা হয়, যেমন লুচি কথাটা নুচি বলবে। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ, যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আর কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে দের বিভক্তি যোগ হয়, যেমন কি আমাদের বই দাও, এটা কর্মকারকে দের বিভক্তি। এখানে রাঢ়ী উপভাষার একটা ভৌগোলিক মানচিত্র দিয়েছি। এখন আসবো বঙ্গালী উপভাষাতে। এর ভৌগোলিক অবস্থান কোথায়? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম। এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? অপিনিহিতির ব্যবহার লক্ষ্য করা যায়। অপিনিহিতি কি? অপিনিহিতি হলো শব্দের মধ্যে যদি ই বা উ থাকে তবে সেটা তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে, যেমন আজি, এই শব্দটা আইজ হয়ে যাবে বঙ্গালী উপভাষাতে। এর উচ্চারণটা এর মতো হবে, যেমন দেশ, এটা দেশ, এরকম একটা উচ্চারণ হবে। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়, যেমন রামে খায়। অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয়, যেমন বাড়িত থাকুম। এখানে বঙ্গালী উপভাষার ভৌগোলিক মানচিত্র। এখন বরেন্দ্রী উপভাষা। এর ভৌগোলিক অবস্থান কোথায়? মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী আর পাবনা। এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? বর্গীয় জ, এর উচ্চারণটা জ এর মতো উচ্চারিত হয়। আর শব্দের শুরুতে র না থাকলে সেখানে র এর আগম ঘটে। কেমন? সেটা আম, এই শব্দটা বরেন্দ্রী উপভাষায় রাম হয়ে যাবে। আবার যেখানে রটা থাকে সেখানে র লোপ পায়, যেমন রস, এই শব্দটা অস হয়ে যাবে। আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায়, যেমন ঘরে, এটা হয়ে যাবে কি? ঘরত। আর সামান্য অতীতকালে উত্তম পুরুষে লাম বিভক্তি দেখা যায়, যেমন খেলাম। বরেন্দ্রী উপভাষার একটা ভৌগোলিক মানচিত্র দিয়েছি। এবার কামরূপী উপভাষা। ভৌগোলিক অবস্থান কি এর? জলপাইগুড়ি, রংপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, ত্রিপুরা। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? ও এর উচ্চারণ কখনো কখনো উ এর মতো করে উচ্চারিত হয়, যেমন কি কোন, এই শব্দটা কুন, এইভাবে উচ্চারিত হয়। সঘোষ মহাপ্রাণ ধ্বনি। সঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলি কি? ঘ, ঝ, ঢ, ধ আর ভ। এই ধ্বনিগুলির মধ্যে কোনো ধ্বনি যদি
শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে যদি এগুলো থাকে তাহলে সেটি বজায় থাকে, যেমন ভরা এই শব্দটা। কিন্তু যদি মধ্যে বা অন্তে থাকে তখন সেটা অল্প প্রাণ হয়ে যায়, যেমন বোঝা এই শব্দটা, এই ঝ শব্দটা শেষে আছে যেটা গিয়ে অল্প প্রাণ ধ্বনি বোঝা হয়ে গেল। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? উত্তম পুরুষের এক বচনের সর্বনাম হলো মুই বা হাম। এই মুই বা হাম আমি বোঝাতে ব্যবহার করা হয়। আর অধিকরণ কারকে ত বিভক্তি, যেমন পাছৎ। পাছৎ কথাটার অর্থ কি? পশ্চাতে। এখন কামরূপী উপভাষার একটা ভৌগোলিক মানচিত্র আমরা দেখে নেব। ঝাড়খণ্ডী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষার ভৌগোলিক অবস্থান হলো মানভূম, সিংভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর। এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? ওকারের উচ্চারণ অকারের মতো হয়, যেমন চোর এই শব্দটা ঝাড়খণ্ডী উপভাষায় চর এইভাবে উচ্চারিত হবে। অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণের মতো উচ্চারণ করা হয়, যেমন পতাকা এই শব্দটা উচ্চারিত হবে ফতকা। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। অধিকরণ কারকে কে বিভক্তি যোগ হয়, যেমন আজকে রাতে, এটা হবে আইচ রাতকে। নাম ধাতুর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন কি এবার শীতে ভারী জারাবে। এখানে নাম ধাতু কি? নাম ধাতু হচ্ছে জার। এই জার শব্দের অর্থ কি? ঠান্ডা। ঝাড়খণ্ডী উপভাষার ভৌগোলিক মানচিত্র। এখন উপভাষার ক্ষেত্রে আরও কয়েকটি বিশেষ দিকের কথা উঠে আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার মধ্যে প্রথমেই আমি যেটা বলছি সেটা হচ্ছে নিভাষা। নিভাষা কি? একই অঞ্চলে বসবাসকারী একই উপভাষায় কথা বলা দুজন ব্যক্তির কথা বলার ধরনের মধ্যে যে বৈচিত্র্যতা থাকে তাকে বলে নিভাষা। এটাই ব্যক্তির নিজস্বতা। এটার অর্থ কি দাঁড়ালো? যে প্রতিটা মানুষ তার নিজের নিজের মতো করে কথা বলে, এটা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো। আর এই যে নিজের নিজের মতো করে কথা বলে তার ফলে যে বৈচিত্র্য, সেটাই নিভাষা। এরপর আসবো বিভাষা। বিভাষা কি? বিভাষা হচ্ছে একটি উপভাষার অভ্যন্তরে অনেক অঞ্চল থাকে, এবার সেই অঞ্চলভেদে কিছুটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটাকে বিভাষা বলে। যেমন এটার উদাহরণ দিয়ে যদি বুঝতে হয়, কি বলবো? যে ধরে নিলাম একটা উপভাষা, তার অন্তর্গত এ একটি এলাকা আছে, বি একটি এলাকা আছে। এবার এ এলাকায় যারা থাকে তাদের নিজেদের মধ্যে ভাষার একটা সাদৃশ্য রয়েছে, আবার বি এলাকায় যারা থাকে তাদের নিজেদের মধ্যে ভাষার একটা সাদৃশ্য রয়েছে। কিন্তু এ আর বি এই দুটি এলাকা যেহেতু একটু আলাদা আলাদা, সেই জন্য এই দুটো এলাকার মধ্যে একটা বৈচিত্র্য আছে বা বৈসাদৃশ্য একটু আছে, সেটাই হচ্ছে বিভাষা। আর এই যে সাদৃশ্য, এই সাদৃশ্যের পরিসরটা যখন আরও বৃহৎ আকারে হবে তখনই সেটা উপভাষা হয়ে যাবে। এছাড়া আরও কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য করা যায় ভাষার ক্ষেত্রে, উপভাষার ক্ষেত্রে, সেটাই আলোচনা করব। সেটা কি? শ্রেণীভাষা বা সামাজিক উপভাষা। সেটা কি? একই ভাষাভাষীর লোকের মধ্যে সমাজের স্তরভেদে এই উপভাষা লক্ষ্য করা যায়। একজন রাজনৈতিক নেতা, একজন উকিল, একজন দাগী অপরাধীর ভাষার মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাকেই সামাজিক উপভাষা বলে। কেমন এটা? যে একই উপভাষার অন্তর্গত একটা জায়গা, সেখানে কি দেখা যায়? শ্রেণীগত একটা ভাষার পার্থক্য দেখা যায়। যেমন একই সমাজে বসবাসকারী রাজনৈতিক নেতার ভাষা যেমন হবে, সেই সমাজেই বা বসবাসকারী একজন উকিলের ভাষা সেই রকম হবে না, একটু আলাদা হবে। আবার সেই সমাজেই বসবাসকারী একজন দাগী অপরাধীর ভাষা, তার কথা বলার ধরন, এটা আলাদা হয়ে যাবে। এই যে পার্থক্যটা, এটা কি? শ্রেণী ভাষা বলে। এরপর আসবো অপভাষাতে। অপভাষা কি? অপভাষা হচ্ছে এক ভাষাগোষ্ঠীর লোক যখন অন্য ভাষাগোষ্ঠীর ভাষাকে সঠিকভাবে না বুঝে বিকৃতভাবে উচ্চারণ করে তখন তাকে অপভাষা বলে। যেমন স্টেশন, এই কথাটাকে টিশন বলো। এক ভাষাগোষ্ঠীর লোক অন্য ভাষাগোষ্ঠীর ভাষাটা যদি বুঝতে না পারে, উচ্চারণ করতে না পারে, তখন সে যে বৈচিত্র্যটা তৈরি হয় সেটাই হচ্ছে অপভাষা। এবার আসবো অপার্থ ভাষা। অপার্থ ভাষা কি? সাধারণত দুর্বৃত্ত সম্প্রদায়ের লোকেরাই নিজেদের মধ্যে এই ভাষা ব্যবহার করে থাকে। যেমন পিস্তলকে খোকা বলা, পুলিশকে মামা বলা, এরকম একটা কোড ভাষায় তারা কথা বলে থাকে, নিজেদের মধ্যে কমিউনিকেশন করে থাকে। এরপর আসবো মিশ্র ভাষায়। যখন এক ভাষাগোষ্ঠীর মানুষ ও অন্য ভাষাগোষ্ঠীর মানুষ স্থায়ীভাবে একসাথে বসবাস শুরু করে তখন উভয়ের ভাব বিনিময়ের তাগিদে উভয়ের ভাষা মিশে একটা সরল
মিশ্র ভাষা তৈরি হয়। যখন দুটো আলাদা ভাষাগোষ্ঠীর মানুষ একটা জায়গায় এসে বসবাস শুরু করে, তখন তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয়। আর যেহেতু ভাষা দুটো আলাদা হয়, সেহেতু তারা একটা নির্দিষ্ট একটা মিশ্র ভাষার মাধ্যমে তাদের ভাব বিনিময় করে থাকে। এটাই হচ্ছে মিশ্র ভাষা। তাতে একটা ভাষার তৈরি হয়, সেটা হচ্ছে মিশ্র ভাষা। যেমন ইংরেজি ভাষা এবং চীনা ভাষার মিশ্রণে পিজন ইংলিশ, এই মিশ্র ভাষাটি পাওয়া যায়। এরপর কি আসবো, উপভাষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। উপভাষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? উপভাষা হচ্ছে উক্ত অঞ্চলের আয়না, কারণ সেখানের মানুষের কথা বলার ধরন, সুর, শব্দচয়ন, সংস্কৃতি, শিক্ষা, শিল্প ইত্যাদি এসবই আঞ্চলিক ভাষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মে বাহিত হয়। তাই উপভাষার গুরুত্ব রয়েছে। রাঢ়ী উপভাষা বা কেন্দ্রীয় প্রমিত বাংলা ভাষাকে মান্য উপভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এর সাথে মনে রাখতে হবে, উপভাষাগুলিকে নিয়ে যে সংকীর্ণতাগুলি রয়েছে সেসব ধীরে ধীরে অপসারিত করতে হবে, তাহলেই একটা ভাষা সমৃদ্ধ সম্পৃক্ত হবে। উপভাষা, যে অঞ্চলে যে উপভাষাটা প্রচলিত, সেই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি বা পরিবেশ, মানুষের জীবনযাপন, তাদের আদর্শ, এই সব কিছুই সেই উপভাষার মধ্যে সংরক্ষিত থাকে। সেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উপভাষার মাধ্যমেই কিন্তু তারা তাদের নিজেদের জাতির বা সেই অঞ্চলের জ্ঞানগুলো ধারাবাহিকভাবে তাদের বংশ পরম্পরায় দিয়ে থাকে। প্রতিটি অঞ্চলের যেমন একটা বিশেষত্ব থাকে এবং সেই বিশেষত্বর জন্যই সেই অঞ্চলটিকে আমরা চিহ্নিত করতে পারি, সেরকম উপভাষাও সেই রকমই একটা অঞ্চলের একটা বিশেষত্ব। সেই জন্য একটা উপভাষাকে কখনোই ছোট করা বা অমান্য করা উচিত নয়। যার যেটা উপভাষা সেটাই তার ভাব প্রকাশের মূল, সেই জন্য উপভাষার গুরুত্ব রয়েছে। তাই একটা ভাষাকে যদি সার্বিকভাবে সমৃদ্ধ হতে হয় বা সম্পৃক্ত হতে হয়, তাহলে উপভাষাগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই উপভাষাও যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রমিত বাংলা ভাষা যেটা রয়েছে, কেন্দ্রীয় প্রমিত বাংলা ভাষা, সেটাও ভীষণই গুরুত্বপূর্ণ। সকলকে একসাথে একই ছাদের নিচে আনার জন্যই এই ভাষার গুরুত্ব রয়েছে।